নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় রাত 10টার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি কাবেরী। গন্ডাছড়া শরণার্থী শিবিরে দেখা গিয়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা না পেয়ে দিশেহারা বাড়িঘর ছাড়া মানুষজন। ঘটনায় নির্বিকার মহকুমা প্রশাসন। রাজ্য সরকার সামান্য ক্ষতিপূরণের ঘোষণা করেই খালাস করেছে দায়িত্ব। গন্ডাছড়া শরণার্থী শিবিরের বাস্তবিক পরিস্থিতি রীতিমতো ভয়ানক আকার ধারণ করেছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে থাকার ফলে ইতিমধ্যে শরণার্থী শিবিরে দেখা গিয়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। বিভিন্ন রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক ব্যক্তিরা। জানা গেছে, রোগে দিশাহীন রোগীদের স্বাস্থ্য পরিষেবা দিতে বসিয়ে রাখা হয়েছে একজন এমপিডব্লিউকে। প্রেসার মাপার জন্য একটি ভাঙা বিকল মেশিন হাতে নিয়ে শিবিরের রোগীদের চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে ওই এমপিডব্লিউকে। শিবিরের খাবার দাবার নিয়েও প্রশ্ন তুলেছেন শরণার্থীরা। জর্জরিত শরণার্থীরা শিবির ছেড়ে পালাতে শুরু করেছেন। অসীম দুর্ভোগ থাকা মানুষজনের অভিযোগ, শিবিরে ঔষধ থেকে খাবার কোনোটাই পর্যাপ্ত নয়। তবে প্রাসঙ্গিক বিষয় হলো, অশান্তির পর একবারের জন্য গন্ডাছড়া নিয়ে রাজ্য প্রশাসনের কোনো স্পষ্ট বিবৃতি নেই। নীরব মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা। ফলে বাড়ি ঘরে যেসব মানুষ স্বাধীন জীবনযাপন করতেন, সেই সব মানুষ আজ শরণার্থী শিবিরে মনোবেতর জীবন কাটাচ্ছেন। পুলিশ আছে, আছে কেন্দ্রীয় বাহিনী, তারপরেও স্বাভাবিক হয়নি গন্ডাছড়ার পরিস্থিতি। এই শিবিরে ডাক্তার নাই। আপনার কি জ্বর? কার বাচ্চা? এ অসুস্থ, ডাক্তার নাই। এই দেশেরই নাগরিক প্রায় 400 জন মহিলা পুরুষ সন্তানদের নিয়ে শুধুমাত্র প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে আজ চরম অসহায়। স্থানীয় অথবা রাজ্য প্রশাসন কারোরই কোনো সক্রিয় উদ্যোগ নেই হামলার শিকার জনগণদের বাড়ি ঘরে ফেরাতে। চেক করে দাও, বদলু করলো দাদা সামনে বরঞ্চ একটু হসপিটাল জানগা। হ্যাঁ, আমাদের এই মেশিনটা একটু ডিস্টার্ব আছে। রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার যখন কথায় কথায় মানুষের উন্নয়নের স্লোগান তোলে, তখন তার বিপরীতে গন্ডাছড়া যেন রাজাবিহীন কোনো নিষ্প্রাণ নগরী, যেখানে মানুষ আছে তবে জীবনের কোনো লক্ষণ নেই। শরণার্থী দুর্দশা নিয়ে নীরব প্রথম সারি থেকে সকল স্তরের নেতারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিলচর আগরতলাগামী ট্রেনের এসি কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ট্রেনটি যোগেন্দ্রনগর স্টেশনে পৌঁছতেই এসি কামরা থেকে প্রচুর ধোঁয়া দেখতে পাওয়া যায়। কিসের থেকে এই ধোঁয়া তা এখনো স্পষ্ট হয়নি। তবে ধোঁয়া নিয়ন্ত্রণে এনে আগরতলার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। ট্রেনের আগুনের ঘটনা জানতে চাওয়া হলে এসি কামরার একজন ইনচার্জ জানান, শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। এখন সবকিছু ঠিকঠাকই আছে, তবে গোটা ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। सारा कुछ नहीं हुआ, वो जैसे हम लोग का जो इलेक्ट्रिक का बॉक्स है ना, प्लग थोड़ा छोटा सा प्लग जल गया, तो अचानक से अंदर ऐलान बच गया। तो समझ में तो आता ही, रनिंग गाड़ी है, कैसे लोग घबरा गए थे, वही बात है। कहाँ से घटना हुआ? ये मेरा इधर नहीं था, किस स्टेशन में? जोगिंद्रनगर में था। कितने बजे था? जोगिंद्रनगर कितना होगा, 4 बजे के ठीक आसपास ऐसे ही होगा। कहाँ से आ रहा था? सिलचर से आ रहा था। सिलचर से। ধর্মনগরে গৃহবধূ কাজলী দেবের মৃত্যুর ঘটনায় মৃত গৃহবধূর দেবর অশোক দাসকে আটক করেছে পুলিশ। শনিবার ধৃত দেবরকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করে পুলিশ। ঘটনার তদন্তের স্বার্থে গৃহবধূর স্বামী বিশ্বদাস ও শ্বশুর শাশুড়ির খোঁজে জোর তল্লাশি জারি রেখেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক বিশ্বদাস সহ গৃহবধূ কাজলী দেবের শ্বশুর শাশুড়ি। উল্লেখ্য, গৃহবধূর মা সিকতা দেবরায় ধর্মনগর মহিলা থানায় স্বামী, দেবর, শ্বশুর ও শাশুড়ির নামে পরিকল্পিত হত্যার মামলা দায়ের করেন। পাশাপাশি ধর্মনগর শহরের শুভবুদ্ধি সম্পন্ন মহল গোটা ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। নিয়মিত খোলা হয় না অঙ্গনারী কেন্দ্র, ফলে প্রাথমিক শিক্ষা গ্রহণে পিছিয়ে পড়ছে শিশুরা। এমনই অভিযোগে এবার সরব হলেন ত্রিপুরা উপজাতি এলাকা ধলাই জেলার বদন দেববর্মা পাড়ার মানুষ। জরাজীর্ণ ঘরটিকে দেখলে মনে হবে না এটি একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বাস্তবে ত্রিপুরার জোট সরকার পরিচালিত একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এটি। আর এই স্কুলটিকে নিয়েই এবার সরব এলাকার মানুষ। ঘটনা রাজ্যের ধলাই জেলার লংথরাই ভ্যালি মহকুমাধীন বদন দেববর্মা পাড়ায়। এলাকার মানুষের অভিযোগ, স্থানীয় কচিকাচাদের প্রাথমিক লেখাপড়ার জন্য 48 নম্বর করমছড়া বিধানসভার উপর উপজাতি এলাকা
বদন দেববর্মা পাড়ায় তৈরি হয়েছিল এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। শিশুদের পড়াশোনার জন্য সেখানে নিয়োগ করা হয় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে। স্থানীয়দের অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে গড় হাজির থাকেন দিদিমণি ও সহায়িকা। এই অবস্থায় স্বাভাবিকভাবে এক প্রকার অভিভাবকহীন হয়ে পড়েছে এই কেন্দ্রটি। এমনকি স্কুলের দরজা জানালাও প্রায়শই এক প্রকার খোলা অবস্থায় থাকলেও তা বন্ধ করার মতো নেই কেউই। তাদের অভিযোগ, স্কুলের দায়িত্বপ্রাপ্তরা নিয়মিত না আসায় এলাকার শিশুরাও বঞ্চিত হচ্ছে প্রাথমিক লেখাপড়া থেকে। না ভালো করে হে যদি না এলে কেমনে খাওয়ান পাইবে না, এটার জন্য এটা তো রেগুলার খোলার কথা। সপ্তাহে একবার ওই রবিবারে বন্ধ না নি, এটা কথা। তবু স্থানীয় অভিভাবকদের বক্তব্য, গ্রামের এই প্রাথমিক স্কুলে ন্যূনতম শিক্ষার্জন না করলে অন্য স্কুলে শিশুদের ভর্তি করতে গিয়ে সমস্যায় পড়বে শিশুরা। শুধু তাই নয়, সংস্কারের অভাবে জীর্ণ দশায় পরিণত হয়েছে এই কেন্দ্রটি। দেখভালের অভাবে স্কুল কক্ষের মেঝেতে পলেস্তারা উঠে গিয়েছে। বর্ষার মরশুমে ফুটো ছাউনি বেয়ে ঘরে প্রবেশ করছে বৃষ্টির জল। স্থানীয়রা চাইছেন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির দিকে নজর দিয়ে এর হাল ফেরাতে উদ্যোগ নিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লাগে ছাত্র আইতো, ছাত্র এলেও এই দিদিমণি আয় না, ওই সময় পড়াশোনা কিছু করতে লাগবো, তো এখান থেকে তো প্রথম পড়াশোনা করে অন্য স্কুলে নিয়ে যাইতো। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের অধীনে রয়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। এবারে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় কিনা তাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে আবারও রাস্তায় নামল সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটি। শনিবার উদয়পুর মহকুমায় জামতলা থেকে এক মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জামতলায় এসে শেষ হয়। কেন্দ্রীয় সরকারের বাজেট বড়লোকদের বাজেট, তাই সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটি সারা দেশে এই বাজেটের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছে। দেশের সাথে রাজ্যের বিজেপি সরকার একতরফা সন্ত্রাস চালাচ্ছে। সারা রাজ্যে গ্রামে কিংবা শহরে কোথাও রেগার কাজ নেই। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না। গরিব জুমিয়া চাষিরা তাদের উৎপাদিত ফসল শহরে নিয়ে আসলে পুলিশ দিয়ে তাদের উঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ, যা উদয়পুরের জনগণ প্রত্যক্ষ করেছেন গত বেশ কিছুদিন ধরে। জিনিসপত্রের দাম যখন ঊর্ধ্বমুখী, তখন রাজ্যের সরকার কিংবা কেন্দ্রীয় সরকার নীরব দর্শক হয়ে বসে আছে। এবারে বাজেটে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য বাজেট পেশ হয়েছে বলে জানান সিপিআইএম এর নেতৃত্ব। আমরা সবাই জানি বাজেট মানে আমাদের দেশের ভবিষ্যৎ, এক বছরের জন্য সরকার কি করবে কি করবে না, মানুষের কি সুযোগ সুবিধা হবে কি হবে না, এর সবটা নির্ভর করবে। দেশের পরিকাঠামো কি হবে না হবে, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন এগুলি কিভাবে চলবে, সব নির্ভর করে এর উপর। শনিবার সিপিআইএম এর ডাকা মিছিল ও সভায় আগত অতিথিরা বলেন, সারা রাজ্যের মানুষকে এই বাজেটের বিরুদ্ধে ও বিজেপির অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার আচমকা ভয়াবহ অগ্নিসংযোগ ঘটে মধুবন বগারচতল এলাকার এসএস পোল্ট্রি লেয়ার ফার্মে। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় আনন্দনগর অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পাওয়া মাত্রই অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায়। পরে আগুনের ভয়াবহতা দেখে খবর দেওয়া হয় বাধারঘাট এবং মহারাজগঞ্জ বাজার অগ্নি নির্বাপক দপ্তরে। পরে সেখান থেকেও দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে এবং একসাথে তিনটি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায়। টানা 3 ঘন্টা প্রচেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের খবর চাউর হতেই স্থানীয় এলাকাবাসীরাও ছুটে এসে অগ্নি নির্বাপক কর্মীদের সাহায্য করতে হাত বাড়িয়ে দেন। এদিকে ফার্মের মালিক অমল বণিক জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় 10 থেকে 12 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডটি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে বলে সকলের ধারণা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পোল্ট্রি ফার্মের এত বড় একটি কারখানায় আগুন নিয়ন্ত্রণ করার মতো কোনো সুবিধা ছিল না। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ধারণা, যদি এই ফার্মে আগুন প্রতিরোধ করার কোনো সুবিধা থাকতো তাহলে এত বড় ক্ষতির সম্মুখীন হতে হতো না। ওইটা
এটা হলো আমাদের ট্রে গোডাউন, ট্রে আর হলো বক্সের গোডাউন, ডিমের যে ট্রেগুলি থাকে এটার ভিতরে থাকে। তো ভাই হয়তো আমরা 10টার সময় দেখলাম হঠাৎ ঘরের থেকে আগুন জ্বলতেছে, তো এটা হয়তো ইলেকট্রিক সার্কিট নতুবা কোনো ব্রিজের বা কোনো কারণে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণটা কীরকম হবে? 10 থেকে 12 লাখ বা 10-12 লাখ টাকা। এই ফার্মটার নাম কি এটার? SS পোল্ট্রি ব্রিডিং ফার্ম, লেয়ার ফার্ম। আচ্ছা, SS পোল্ট্রি লেয়ার ফার্ম। মানে এখন কি আগুন কি আয়ত্তে আইছে? হ্যাঁ, আগুন টোটালি আয়ত্তে হয়ে পড়ছে। ফায়ার ব্রিগেডের তারা খুব পরিশ্রম সহযোগিতা করছে, আমাদের ওয়ার্কাররা তো আছেই এবং ফায়ার ব্রিগেডের তারাও খুব সহযোগিতা করছে। মানে কোন জায়গাতে এই ফার্মটা অবস্থিত? এটা হলো রানী খামার। আপনি কি এই ফার্মের মালিক? হ্যাঁ, মানে আপনার নাম? অমল বণিক। সোনামুড়ার রবীন্দ্রনগর এলাকায় বিষ পান করে আত্মঘাতী এক গৃহবধূ। ঘটনায় গৃহবধূর স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন মৃত গৃহবধূর পরিবার পরিজনরা। বিষ পান করে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গৃহবধূ পুনম মজুমদার। তার মৃত্যুর পর গৃহবধূর স্বামী রাজীব দে ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে প্রবলভাবে সরব হন গৃহবধূর মা ও অন্যান্য পরিজনরা। তাদের অভিযোগ, 2 কানি জমি লিখে দেওয়ার জন্য গৃহবধূ পুনমের উপর ক্রমাগত মানসিক চাপ দিত স্বামী রাজীব দে ও শ্বশুরবাড়ির লোকেরা। মানসিক চাপ সহ্য করতে না পেরে পুনম আত্মহত্যার পথ বেছে নেয় বলে অভিযোগ করেন গৃহবধূর মা। তার আরও অভিযোগ, বিয়ের পর থেকেই তার মেয়েকে শ্বশুর বাড়িতে বিভিন্নভাবে নির্যাতন করত স্বামী সহ অন্যান্যরা। 2 কানি জমি লেগে চাইছে আমার মায়ারে। কে চাইছে? জামাই বলে চাপ দিছে মায়ারে গো। কি মামলা করছেন মানে হাজবেন্ডের বিরুদ্ধে? আমরা মামলা করছি না, মামলা করুম। অন্যদিকে মৃত গৃহবধূর ভাইয়ের অভিযোগ, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবার পর তার বোন পুনম মজুমদারকে একবারের জন্য দেখতে আসেনি স্বামী রাজীব দে ও শ্বশুরবাড়ির লোকেরা। তাদের অত্যাচারের কারণেই তার বোন আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ করেন পুনমের ভাই। ঘটনায় স্বামী ও অন্যান্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন মৃত গৃহবধূ পুনম মজুমদারের মা। সংশ্লিষ্ট ঘটনায় প্রাসঙ্গিক বিষয় হলো, রাজ্যে বধূ নির্যাতনের অভিযোগ এখন প্রায় নিত্যদিনের ঘটনা। তবে অধিকাংশ ক্ষেত্রে দুর্বল পুলিশি তদন্তের কারণে পার পেয়ে যায় প্রকৃত দোষীরা। রবীন্দ্রনগরের এই ঘটনায় মৃত গৃহবধূর পরিবারের ন্যায় বিচার পায় কিনা সেটা এখন দেখার বিষয়। বলার অপেক্ষা রাখে না, এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তদন্তকারী পুলিশের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আবারও রাস্তা সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ করেন ধর্মনগর মহকুমার 6টি গ্রামের জনগণ। 8 নং আসাম আগরতলা জাতীয় সড়ক সংস্কারের দাবিতে শনিবার আবারও জাতীয় সড়ক অবরোধ করে বসল 6টি গ্রামের জনগণ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার খেরেংজুরি এলাকায়। জাতীয় সড়ক অবরোধকারীরা জানান, চুরাইবাড়ি সেলটেক্স এলাকা থেকে নয়াগাং এলাকা পর্যন্ত 8 নং আসাম আগরতলা জাতীয় সড়কের 13 কিলোমিটার রাস্তা বেহাল দশা। জাতীয় সড়কের উপর পুকুরসম গর্তে নাজেহাল ছোট বড় যান চালকরা। ভোগান্তির শিকার স্থানীয় জনগণও। সড়ক অবরোধের মেইন দেখেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ। রাস্তা খারাপের কারণে আমরা আগেও একবার এরকম রাস্তা অবরোধ করছিলাম, কিন্তু ওই আদলা সাদলা এরকম কোনো কিছু দিয়েছে, মেরামত করিয়া সেরিয়া শারীরিক সরকারি তরফ থেকে আর কোনো কিছু করে না। তো দেখছি আজকে সব জায়গা থেকে চাঁদপুর, চুরাইবাড়ি, ফুলবাড়ি, খেরেংজুরি সব জায়গা থেকে মানুষ আমরা ডাকছি যে যত সময় পর্যন্ত এইটার থেকে কোনো কিছু সমাধানের কোনো রাস্তা দিত না, আমরা রাস্তা অবরোধ আমরা তুলতাম না। এটা কোন জায়গা? এটা হলো খেরেংজুরি। রাস্তা খারাপ কোন দিকে কোন পর্যন্ত? খেরেংজুরি থেকে। অভিযোগ, বিগত 1.5 থেকে 2 বছর যাবৎ জাতীয় সড়কের কোনো সংস্কার হয়নি, কিন্তু প্রতিদিন শত শত লরি চলাচলে জাতীয় সড়কের চেহারা পাল্টে গিয়েছে। বেহাল সড়কের কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। শিক্ষার্থীদের স্কুলে যেতে সমস্যার সৃষ্টি হচ্ছে। অভিযোগ, কিছুদিন পূর্বে এক প্রসূতি নারী হাসপাতালে যাওয়ার পথে প্রাণ হারান। সমস্যা মানে হসপিটাল যাইতাম পারি না রোগী লইয়া, এমন ইমার্জেন্সি রোগী লইয়া যাইতাম পারি না রাস্তার কারণে। তো আমরা কিলা মানুষ ভাবে থাকতাম, কিরকম চলতাম এই রাস্তা, বাজারঘাটও যাইতাম পারি না।
বাজারঘাটও যাইতাম পারি না, আজ কয়টা দিন ধরে বাজারঘাটও যাইতাম পারি না। জাতীয় সড়ক সংস্কারের দাবিতে একাধিকবার জাতীয় সড়ক অবরোধ করা হলেও উত্তর জেলা প্রশাসনের তরফে নামকে ওয়াস্তে কাজ করে দায় সারে। তাই অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে ভোটের মুখে শনিবার সকালে খেরিংজুড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। এখান থেকে নিয়ে নোয়াগাং অবধি রাস্তাটা পুরা খারাপ, 2 কিলোমিটার 1.5 কিলোমিটার পর পর রাস্তাটা খারাপ। যখন ওরা পাবলিক মিলে সব স্ট্রাইক করে তো এসে কি করে আদলা 2-1 গাড়ি দিয়ে এরপরে রাস্তা যখন ঢালে ওইগুলা ইটের হাতলাগুলা তখন ওগুলা জল হয়ে যায়, 1-1.5 ঘন্টা পরেও আবার যেই গাথা হয়ে যায়। ওই রকম যারা আসে উপর লেভেল থেকে তারা এসে বলে আমার ঠিক করে দিচ্ছি, কিন্তু কেউ ঠিক করে দেয় নাই। পথ অবরোধকারীদের দাবি জাতীয় সড়কের উপর পুকুরসম গর্তগুলো পাথর দিয়ে ভরাট করে যান চলাচলের উপযোগী করা হলে তবেই জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার হবে, অন্যথায় পথ অবরোধ জারি থাকবে। অভিযোগ, অবরোধ চলাকালীন প্রশাসনের তরফে কেউই অবরোধ স্থলে আসেননি, ফলে কাঠ ফাটা রৌদ্রে দাঁড়িয়ে পথ অবরোধকারীরা তাদের অবরোধ অব্যাহত রাখেন। অবরোধ স্থলের উভয় পাশে পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। ধর্মনগর প্রতিনিধি, নিউজ নাও। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় তথ্য তুলে ধরেন গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাস। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গৌরনগর ব্লকের তথ্য জানান গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাস। তিনি জানান গৌরনগর ব্লকের অধীনে 20টি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং গৌরনগর পঞ্চায়েত সমিতিতে 13টি আসন রয়েছে। গৌরনগর ব্লকে মোট ভোটার রয়েছে 43,015 জন। এর মধ্যে পুরুষ ভোটার 21,851 জন এবং মহিলা ভোটার 21,164 জন। 20টি গ্রাম পঞ্চায়েতের অধীনে 206টি আসন রয়েছে। 20টি গ্রাম পঞ্চায়েতের 206টি আসনে লড়াইয়ের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে 477টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে বিজেপি দলের পক্ষ থেকে 206টি, সিপিআইএম দলের পক্ষ থেকে 81টি, কংগ্রেস দলের পক্ষ থেকে 161টি, ত্রিপুরা মথার পক্ষ থেকে 10টি এবং নির্দলের পক্ষ থেকে 19টি মনোনয়ন জমা পড়েছে এবং সবগুলো মনোনয়নই বৈধ বলে জানান বিডিও প্রণয় দাস। অন্যদিকে 13 আসন বিশিষ্ট গৌরনগর পঞ্চায়েত সমিতিতে লড়াইয়ের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে 37টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে বিজেপি দলের পক্ষ থেকে 13টি, সিপিআইএম দলের পক্ষ থেকে 7টি, কংগ্রেস দলের পক্ষ থেকে 9টি, ত্রিপুরা মথার পক্ষ থেকে 4টি, নির্দলের পক্ষ থেকে 4টি মনোনয়ন জমা পড়েছে এবং সবগুলো মনোনয়ন বৈধতা পেয়েছে বলে জানান বিডিও প্রণয় দাস। মনোনয়নপত্র জমা দেওয়া কিংবা মনোনয়নপত্র স্ক্রুটিনিকে কেন্দ্র করে গৌরনগর ব্লক প্রাঙ্গণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো গৌরনগর ব্লকে যে সমস্ত মনোনয়নপত্র জমা পড়েছিল তার মধ্যে একটি মনোনয়নপত্রও কেউ প্রত্যাহার করেনি। তাছাড়া গৌরনগর ব্লকের অধীনে 59টি জেলা পরিষদের 4টি আসন রয়েছে। ভোট শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে ইতিমধ্যেই গৌরনগর ব্লক এলাকায় 5 কোম্পানি আধা সামরিক বাহিনীকে মোতায়েন করা হয়েছে বলে জানান বিডিও প্রণয় দাস। 59টির জেলার গৌরনগর আরডি ব্লকে 20টা গ্রাম পঞ্চায়েত রয়েছে। গ্রাম পঞ্চায়েতের 206খানা সিট রয়েছে এবং এখানে পঞ্চায়েত সমিতির 13খানা আসন রয়েছে এবং সবকটা আসনেই নমিনেশন পড়েছে। আমাদের টোটাল ভোটার সংখ্যা যেটা আমাদের ফাইনাল ইলেকটোরাল রুলে ছিল সেটা ছিল 43,015। এটার মধ্যে মেল হলো 21,851 এবং ফিমেল হলো 21,164। আমাদের যে গ্রাম পঞ্চায়েতে নমিনেশন পড়েছে টোটাল 477 নমিনেশন পেপার সাবমিট হয়েছে। ওটার মধ্যে বিজেপি সাবমিট করেছে 206, সিপিআইএম করেছে 81, আইএনসি করেছে 161, ত্রিপুরা মথা করেছে 10টা এবং নির্দল থেকে 19খানা নমিনেশন পেপার আমরা পেয়েছি এবং ভ্যালিডলি নমিনেটেড, মানে ওরা কন্টেস্টিং ক্যান্ডিডেটই এখন। আমাদের পঞ্চায়েত সমিতির 13খানা আসনের জন্য
বিজেপি থেকে 13খানা নমিনেশন এবং কন্টেস্টিং ক্যান্ডিডেট 13 জন, সিপিআইএমের 7 জনই কন্টেস্টিং ক্যান্ডিডেট, 7টাই পড়েছিল। আইএনসি থেকে 9টা কন্টেস্টিং ক্যান্ডিডেট আছেন, 9খানা নমিনেশন পড়েছিল, এবং মথা থেকে 4টা এবং নির্দল থেকে 4টা। এটাই এখন পর্যন্ত আমাদের ব্লকের যে কন্টেস্টিং ক্যান্ডিডেট ওটার চিত্র। নমিনেশন পত্র জমাকে কেন্দ্র করে কিংবা মানে নমিনেশন পত্র প্রত্যাহারের দিনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি? আমরা এবং জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং গৌরনগরের যে সচেতন নাগরিকরা আছেন ওদের সহযোগিতায় এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের সহযোগিতায় আমাদের নমিনেশন থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো মানে ইনসিডেন্ট। শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের পাশাপাশি গোটা ব্লক এলাকার সাধারণ মানুষ সহ সবার সাহায্য সহযোগিতা চেয়েছেন গৌরনগর ব্লকের ভিডিও প্রণয় দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জয়ের লক্ষ্যে জোরালো প্রচার করেছেন সিপাহীজলা জেলা পরিষদের 11 নম্বর ওয়ার্ডের প্রার্থী মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস। সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি মানুষের সাথে জনসম্পর্ক অভিযান করছেন তিনি। চলছে ছোট বড় সভা, উঠোন সভা, পথসভা ও পদযাত্রা কর্মসূচি। গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি নির্বাচনে বিজেপির জয়ের লক্ষ্য নিয়েই চলছে বলে জোরালো প্রচার। প্রচারে নেমেছি এবং ব্যক্তিগতভাবে আমিও মোহনপুর ব্লকের 11 নং আসনে জনতা পার্টির মনোনীত প্রার্থী, জেলা পরিষদের 11 নং আসন থেকে আমাকে দল নির্বাচন করেছেন। তো সেই সুবাদে আমি জেলা পরিষদের প্রার্থী, পাশাপাশি এখানে পঞ্চায়েত সমিতির প্রার্থী রয়েছেন। পঞ্চায়েত রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার সমস্ত শূন্যপদ পূরণ সহ 10 দফা দাবিতে শনিবার রাজধানীতে মিছিল ও সভা করে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি সংগঠন। রাজ্যের বিদ্যালয় ও হাসপাতালগুলিতে সমস্ত শূন্যপদের লোক নিয়োগ করতে হবে বলে রাজ্য সরকারের কাছে দাবি রাখে সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিত করতে হবে বলে দাবি জানায় ত্রিপুরার কর্মচারী সমন্বয় কমিটির নেতৃত্ব। পরে অনুষ্ঠিত এক সভায় কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন আয়োজক সংগঠকের নেতৃত্বরা। আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি দীর্ঘদিন যাবৎ আমরা বক্তব্য করছি যে ত্রিপুরা রাজ্যে যে বিদ্যালয়গুলিতে যে শিক্ষক স্বল্পতা, সেখানে অনেকদিন যাবৎ নিয়মিত কোনো চাকরি হচ্ছে না। হাসপাতালগুলিতে ডাক্তার এবং নার্স, প্যারামেডিক্যাল পুরা খালি। সেই জায়গার মধ্যে আমরা দাবি করছি যে অনতি বিলম্বে এই সমস্ত পদে নিয়মিত নিয়োগ করতে হবে। আমরা দাবি করছি যে অনিয়মিত কর্মচারী যারা আছেন, বামপন্থী সরকারের আমলে 10 বছর চাকরি করার পরে তাদেরকে নিয়মিত করার একটা সিদ্ধান্ত ছিল এবং 18-র আগে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে 1918 সালের অক্টোবর মাসে একটা সার্কুলার জারি করে সেই অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার যে সিদ্ধান্ত সেটাকে বাতিল করে দিলেন। আমরা দাবি করছি ত্রিপুরা রাজ্যে হেলদি 1000 অনিয়মিত কর্মচারী আছে, সারা রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে কয়েক হাজার অনিয়মিত কর্মচারী আছে, তাদেরকে নিয়মিত করতে হবে।